যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ম্যানহাটনে বন্দুক হামলায় বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ সদস্য দিদারুল ইসলাম সহ অন্তত 4 জন নিহত হয়েছে। অন্যদিকে নেভাডায় ক্যাসিনোতে বন্দুক হামলায় নিহত হয়েছে আরও 3 জন। এদিকে গাজায় তীব্র দুর্ভিক্ষ চলছে স্বীকার করে খাদ্য বিতরণ কেন্দ্র খোলার ঘোষণা দিয়েছেন ট্রাম্প। আর গাজায় গণহত্যা চলছে বলে জানিয়েছে খোদ ইসরায়েলি মানবাধিকার সংগঠন। অন্যদিকে থাইল্যান্ড ও কম্বোডিয়া শর্তহীন যুদ্ধবিরতিতে রাজি হয়েছে বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। ওদিকে আবার ইউক্রেনের যুদ্ধবন্ধে রাশিয়াকে আলটিমেটাম দিয়েছেন ট্রাম্প। জানাবো বিশ্বের বিরূপ আবহাওয়ার খবরও। বিশ্বের নানা প্রান্তের এমন নানা রকম সব খবর নিয়ে বিশ্বযোগের এখনকার আয়োজনে স্বাগত জানাচ্ছি আমি আফসানা শাওন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ম্যানহাটনে বন্দুক হামলায় বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ সদস্য দিদারুল ইসলাম সহ অন্তত 4 জন নিহত হয়েছে। অন্যদিকে নেভাডায় ক্যাসিনোতে বন্দুক হামলায় নিহত হয়েছে 3 জন। নেভাডার রেনো এলাকার একটি গ্র্যান্ড সিয়েরা রিসোর্টে স্থানীয় সময় সোমবার সকালে গুলি চালায় এক বন্দুকধারী। রিসোর্টের পার্কিং লটে এই হামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পরে হামলাকারীকে আটক করেছে তারা। ঘটনার তদন্ত চলছে। আর নিউ ইয়র্কের ম্যানহাটনে পার্ক এভিনিউতে গুলি ছুড়েছে আরেক বন্দুকধারী। এ সময় পুলিশ সদস্য সহ গুলিবিদ্ধ হন 4 জন। এর মধ্যে পুলিশ সদস্য সহ 4 জন নিহত হন। পরে পুলিশের গুলিতে মারা যায় বন্দুকধারী নিজেও। আপাতত ওই এলাকা এড়িয়ে চলার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। ঘটনার তদন্তে নেমেছে FBI। গাজায় চলমান মানবিক বিপর্যয়ের প্রেক্ষিতে খাদ্য কেন্দ্র স্থাপন করবে যুক্তরাষ্ট্র, যেন ক্ষুধার্ত মানুষ সহজে খাবার পেতে পারে। সোমবার স্কটল্যান্ডে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সাথে যৌথ সংবাদ সম্মেলনে কথা বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আরও জানাচ্ছেন ঋতু সাহা। গাজায় চলমান মানবিক সংকট এক ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। ইসরায়েলি বাহিনীর টানা অভিযান ও ত্রাণবাহী ট্রাক ঢুকতে না দেওয়ায় সেখানে অবর্ণনীয় খাবার সংকট দেখা দিয়েছে। অবশেষে সে কথা স্বীকার করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার গাজায় চলমান এই মানবিক বিপক্ষিতে খাদ্য কেন্দ্র স্থাপন করার কথা জানান তিনি। ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র গাজায় খাদ্য কেন্দ্র স্থাপন করবে, যেখানে মানুষ হেঁটে এসে খাবার নিতে পারবে, থাকবে না কোনো প্রতিবন্ধকতা। এরই মধ্যে গাজাকে $6 কোটি মানবিক সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েনের সাথে আলোচনার পর ইউরোপীয় দেশগুলো তাদের সহায়তা আরো বাড়াবে বলে জানান ট্রাম্প। আমি শুধুমাত্র টেলিভিশনের উপর ভিত্তি করে বলছি না, আসলে গাজার শিশুদের খুব ক্ষুধার্ত দেখাচ্ছে। আমরা প্রচুর অর্থ ও খাবার পাঠিয়েছি। এছাড়া অনেকগুলো দেশও তাদের সাহায্য করতে এরই মধ্যে এগিয়ে এসেছে। এদিকে সোমবারের এই বৈঠকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, এই মুহূর্তে গাজায় যে অবস্থা চলছে তা মানবিক বিপর্যয়। যুক্তরাজ্যের জনগণ যা দেখছে তাতে তারা স্তম্ভিত। তিনি আরো বলেন, গাজায় দ্রুত খাবার সহায়তা পৌঁছাতে হবে এবং এর জন্য ইসরায়েলের উপর চাপ তৈরি করা প্রয়োজন। গাজায় যেটা হচ্ছে সেটা চরম বিপর্যয়, তা কেউ দেখতে চায় না। আমাদের শীঘ্রই যুদ্ধবিরতিতে পৌঁছাতে হবে। ধন্যবাদ প্রেসিডেন্ট ট্রাম্পকে এতে নেতৃত্ব দেওয়ার জন্য। আমরা গাজায় মানবিক সাহায্য পাঠাতে জর্ডানের সাথে কাজ করছি, কিন্তু এটা অনেক হতাশাজনক পরিস্থিতি। এদিন দুই নেতাই গাজায় যুদ্ধবিরতির প্রয়োজনীয়তার কথা স্বীকার করেন। এর আগে ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে পরামর্শ দিয়ে বলেছেন, হয়তো তাদের কৌশল পরিবর্তন করা প্রয়োজন। তবে এখনই যুক্তরাষ্ট্র ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা নিয়ে কোনো অবস্থান নিচ্ছে না বলে জানান তিনি। ট্রাম্পের সময় হামাসের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, হামাস জীবিত ও মৃত জিম্মিদের মুক্তি দিতে রাজি হচ্ছে না, কিন্তু হামাস জানিয়েছে তারা একটি যুদ্ধবিরতি চুক্তির আওতায় জিম্মিদের মুক্তি দিতে প্রস্তুত। সম্প্রতি দোহায় অনুষ্ঠিত আলোচনায় হামাস যুক্তরাষ্ট্র সমর্থিত এক প্রস্তাবে সাড়া দিলেও প্রতিনিধি দল প্রত্যাহার করে নেয় ইসরায়েল। ঋতু সাহা, ৭১। গাজায় দ্বিরাষ্ট্র সমাধানের জন্য জরুরি সুনির্দিষ্ট অপরিবর্তনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি সতর্ক করে বলেছেন, গাজার পরিস্থিতি ফিলিস্তিনিদের আরও গভীর হতাশার দিকে ঠেলে দিচ্ছে। তিনি বলেন, ফিলিস্তিনিদের জন্য রাষ্ট্র প্রতিষ্ঠা পুরস্কার নয়, এটি তাদের অধিকার। আর রাষ্ট্র প্রতিষ্ঠায় অস্বীকৃতি সারা বিশ্বের চরমপন্থীদের জন্য একটি উপহার হবে। সোমবার জাতিসংঘের একটি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। গুতেরেস বলেন, সময় ফুরিয়ে আসছে এবং গাজার গভীরতম সংকটের নিন্দা জানান তিনি। এবং তিনি বলেন, এটি বিপর্যয়ের এক ধারায় নেমে এসেছে। গাজায় অবিলম্বে একটি স্থায়ী যুদ্ধবিরতি, সব জিম্মির নিঃশর্ত মুক্তি এবং পূর্ণ ও অবাধ মানবিক সহায়তা প্রবেশের প্রয়োজন বলেও মনে করেন তিনি।
Precisely because of the grim reality. ইসরায়েলি দখলদারিতে গণহত্যা বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। এটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনে ফিলিস্তিনিদের অধিকার নিশ্চিত করতে হবে। আন্তর্জাতিক আইন অনুযায়ী সেখানে একটি দ্বিরাষ্ট্র সমাধান দরকার। এতে ওই অঞ্চলে শান্তি, নিরাপত্তা, স্থিতিশীলতা এবং উন্নয়ন নিশ্চিত হবে। ফিলিস্তিনিদের গাজায় ইসরায়েল গণহত্যা চালাচ্ছে বলে উল্লেখ করেছে ইসরায়েল ভিত্তিক শীর্ষস্থানীয় দুটি মানবাধিকার সংস্থা বৎসেলেম ও ফিজিশিয়ানস ফর হিউম্যান রাইটস। সংস্থা দুটি বলেছে ইসরায়েলকে থামানো পশ্চিমা মিত্রদের নৈতিক ও আইনি দায়িত্ব। সোমবার মানবাধিকার সংস্থা দুটির প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, গাজায় বেসামরিক লোকজনের পরিচয় ফিলিস্তিনি হওয়ার কারণেই কেবল প্রায় 2 বছর ধরে তাদের লক্ষ্যবস্তু করছে ইসরায়েল। এর ফলে ফিলিস্তিনি সমাজে মারাত্মক কোনো ক্ষেত্রে অপূরণীয় ক্ষতি হচ্ছে। প্রতিবেদনে গাজায় ইসরায়েলের অপরাধের বিস্তারিত বর্ণনা তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে হাজার হাজার নারী, শিশু ও বৃদ্ধ ফিলিস্তিনিকে হত্যা, গণহারে বাস্তুচ্যুত করা এবং মানুষকে অনাহারে রাখা। ইসরায়েলের বিরুদ্ধে নতুন নৌ অবরোধের ঘোষণা দিয়েছে ইয়েমেন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হুথিরা। সোমবার গোষ্ঠীটির সামরিক শাখার পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, গোষ্ঠীটি ইসরায়েলের বিরুদ্ধে 4র্থ পর্বে নৌ অবরোধ ঘোষণা করছে। অবরোধ চলাকালে লোহিত সাগর দিয়ে ইসরায়েলের বন্দরের উদ্দেশ্যে যাওয়া যে কোনো কোম্পানির জাহাজকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হবে। এক্ষেত্রে ওই কোম্পানির নাম বা কোম্পানিটি কোন দেশের সেসব বিবেচনা করা হবে না। বিবৃতিতে বিশ্বের সব দেশকে আহ্বান জানিয়ে বলা হয়, নৌ অবরোধ এড়ানোর একমাত্র উপায় হল গাজায় ইসরায়েলি আগ্রাসন ও দখলদারিত্ব বন্ধে চাপ প্রয়োগ করা। জাতিসংঘের পরমাণু শক্তি সংস্থা IAEA আগামী 2 সপ্তাহের মধ্যে ইরান সফর করবে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘি বলেন, IS-এর সাথে ইরানের সহযোগিতার ভবিষ্যৎ সম্পর্কিত একটি প্রস্তাবনা উপস্থাপন করা হবে, যা ইরানের সাম্প্রতিক সংসদীয় বিলের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। ওই সংসদীয় বিল অনুযায়ী সহযোগিতা সীমাবদ্ধ থাকারও ইঙ্গিত দিয়েছেন তিনি। পারমাণবিক সমৃদ্ধকরণ চালিয়ে যাওয়ার ঘোষণার পর আবারও ইরানকে হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার স্কটল্যান্ডে এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, তারা আবার শুরু করলে যুক্তরাষ্ট্র আগের চেয়ে দ্রুত সেটি মুছে দেবে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছেন, ইরান খুব খারাপ বার্তা পাঠাচ্ছে, তাদের এটি করা উচিত হবে না। তাদের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করা হয়েছিল, আবার শুরু করলে এবার চোখের পলকে তা শেষ করে দেয়া হবে। থাইল্যান্ড ও কম্বোডিয়া শর্তহীন যুদ্ধবিরতিতে রাজি হয়েছে বলে জানিয়েছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। রাজধানী পুত্রজায়ায় 2 দেশের প্রধানমন্ত্রীর মধ্যে আলোচনার পর এই ঘোষণা দেন আনোয়ার ইব্রাহিম। তিনি জানান, উভয় দেশই 28 জুলাই মধ্যরাত থেকে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। 5 দিন ধরে চলা 2 দেশের সংঘর্ষে অন্তত 36 জন নিহত হয়েছে এবং 2 লাখেরও বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। বিস্তারিত মনিরুজ্জামান বাবু রিপোর্টে। গত মে মাসের শেষ দিকে থাইল্যান্ডের সঙ্গে সীমান্ত সংঘর্ষে কম্বোডিয়ার এক সেনা নিহত হন। এই ঘটনার পর 2 দেশের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। গত 24শে জুলাই বৃহস্পতিবার আবার সংঘর্ষ শুরু হয়, যা 1 দশকের বেশি সময়ের মধ্যে সবচেয়ে ভয়াবহ সংঘাতে রূপ নেয়। এই সংঘাত নিরসনে মধ্যস্থতায় এগিয়ে আসেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। সোমবার মালয়েশিয়ার রাজধানী পুত্রজায়ায় আনোয়ারের সরকারি বাসভবনে আলোচনায় বসেন থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথাম উইচায়াচাই এবং কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত। চীন এবং যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতরাও বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠক শেষে আনোয়ার বলেন, নিজেদের সীমান্ত সংঘাত বন্ধে থাইল্যান্ড ও কম্বোডিয়ার নেতারা শর্তহীন যুদ্ধবিরতি কার্যকরে রাজি হয়েছেন। কম্বোডিয়া ও থাইল্যান্ড একটি অভিন্ন সমঝোতায় পৌঁছেছে, যার প্রথম শর্ত তাৎক্ষণিক ও শর্তহীন যুদ্ধবিরতি। এই যুদ্ধবিরতির স্থানীয় সময় সোমবার রাত 12টা থেকে কার্যকর হবে। বৈঠকের পর কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত বলেছেন, এই যুদ্ধবিরতি 2 দেশের সম্পর্ক স্বাভাবিক অবস্থায় ফেরার সুযোগ তৈরি করেছে। সমাধানমূলক সব পদক্ষেপ আমাদের দ্বিপাক্ষিক আলোচনার অগ্রগতির ভিত্তি তৈরি করবে এবং সম্পর্কের স্বাভাবিক অবস্থায় ফিরে যাওয়ার পথ খুলে দেবে। এদিকে থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথাম উইচায়াচাই বলেন, যুদ্ধবিরতি উভয় পক্ষের সদিচ্ছায় সফলভাবে বাস্তবায়িত হবে বলেই প্রত্যাশা করছেন তিনি। 2 দেশের সামরিক বাহিনীর গোলাবর্ষণ, রকেট ও গুলি বিনিময়ের কারণে থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্ত লাগোয়া এলাকা থেকে গত 5 দিনে 2 লাখের বেশি মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছেন। লড়াইয়ে 2 পক্ষেই বেসামরিক নাগরিকের পাশাপাশি হতাহত হয়েছেন সেনা সদস্যরাও। মনিরুজ্জামান বাবু, 71।
ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের শ্রীনগরের দাচিগামের পাহাড়ি অরণ্যে অপারেশন মহাদেব শুরু করেছে ভারতের সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স সিআরপিএফ। অভিযানে এরই মধ্যে ৩ বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী নিহত হয়েছে। নিহত ৩ জনের নাম পরিচয় প্রকাশ করেছে ভারতীয় সেনাবাহিনী। তারা হলেন সুলেমান, আবু হামজা এবং ইয়াসির। ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে হওয়া হামলায় পাকিস্তানের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছেন দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা এবং সাবেক ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম। তিনি বলেন, হামলায় দেশীয় সন্ত্রাসীরাই জড়িত থাকতে পারে। এদিকে তার এই বক্তব্যের তীব্র সমালোচনা করেছে দেশটির ক্ষমতাসীন দল বিজেপি। এছাড়া ভারতে সোমবার থেকে শুরু হয়েছে বর্ষা অধিবেশন। তবে অধিবেশনের শুরুতেই বিরোধীদের বিক্ষোভের কারণে উত্তাল হয় লোকসভা। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউক্রেন যুদ্ধ শেষ করার জন্য নতুন করে 10 থেকে 12 দিনের সময়সীমা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সাথে বৈঠকের সময় তিনি একথা বলেন। এর আগে তিনি পুতিনকে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য 50 দিন সময় দিয়েছিলেন। এর মধ্যে রাশিয়া কোনো চুক্তিতে না পৌঁছলে তাদের উপর নিষেধাজ্ঞা বা সেকেন্ডারি শুল্ক আরোপ করা হতে পারে বলেও হুঁশিয়ারি দেন তিনি। ভারী বৃষ্টিতে ভারত ও চীনের বিভিন্ন প্রদেশে বন্যা পরিস্থিতি চরমে পৌঁছেছে। চীনে হঠাৎ বন্যায় মৃত্যু হয়েছে অন্তত 34 জনের, নিখোঁজ রয়েছেন অনেকেই। এদিকে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানলে জ্বলছে তুরস্কের উত্তরাঞ্চলের কারাবুক ও সিরনাক প্রদেশের বনাঞ্চল। তীব্র তাপদাহে সৃষ্ট দাবানলে জ্বলছে গ্রিস, আলবেনিয়া ও বুলগেরিয়াও। আরও জানাচ্ছেন চৈতি সরবার। চীনে টানা ভারী বৃষ্টিতে 17টি নদীর পানি বেড়ে গিয়ে বন্যা দেখা দিয়েছে বেইজিং সহ হেবেই, সানজি, ফুজিয়ান, গানসু, ইউনান প্রদেশে। ভোগান্তি চরমে পৌঁছেছে এসব অঞ্চলের বাসিন্দাদের। বাড়ছে নিহত ও নিখোঁজের সংখ্যা। নিখোঁজদের উদ্ধারের পাশাপাশি দুর্গত বিভিন্ন এলাকা থেকে সরিয়ে নেওয়া হচ্ছে বাসিন্দাদের। ভারতের গুজরাটেও ভারী বৃষ্টিতে ব্যাহত হচ্ছে জনজীবন। বৃষ্টিতে সৃষ্ট বন্যায় ডুবে গেছে সড়ক, ফলে যান চলাচলও বাধাগ্রস্ত হচ্ছে। একদিকে যখন বন্যায় নাকাল এশিয়ার দেশগুলো, তখন দাবানলে হাঁসফাঁস করছে বিশ্বের বিভিন্ন দেশ। কয়েক সপ্তাহ ধরে দাবানল ছড়িয়ে পড়ায় ব্যাপক হুমকির মুখে পড়েছে তুরস্কের 4র্থ বৃহত্তম শহর বুরসা। ঘরবাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হচ্ছেন কয়েক হাজার বাসিন্দা। দেশটির কারাবুক, সিরনাক, অন্টালোয়া, উসাক, মেরসিন প্রদেশের বনাঞ্চলেও দ্রুত ছড়িয়ে পড়ছে দাবানল। আগুন নেভাতে কাজ করছে 1000-এর বেশি দমকল কর্মী, কিন্তু প্রতিকূল আবহাওয়ায় আগুন নিয়ন্ত্রণের কাজ কঠিন হয়ে পড়েছে। দক্ষিণ ইউরোপ জুড়ে চলমান 3য় দফার তাপপ্রবাহের মধ্যে গ্রিস ও পশ্চিম বলকান জুড়ে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। গ্রিস ও আলবেনিয়ায় একাধিক গ্রাম ও বসতিগুলো থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে। পুড়ে ছাই হয়ে যাচ্ছে আলবেনিয়ার ডেলভিনা প্রদেশের কালাস ও বালকিজা শহরের বনভূমিও। তীব্র তাপপ্রবাহের কারণে এই আগুন আরও ছড়িয়ে পড়ছে। বুলগেরিয়ার পশ্চিমাঞ্চলের দাবানলও এখনও নিয়ন্ত্রণে আসেনি। প্রতিদিনই বনাঞ্চলের নতুন নতুন জায়গায় আরও দাবানল সক্রিয় হচ্ছে। আবাসিক এলাকার দিকে আগুন দ্রুত এগিয়ে যাচ্ছে, ফলে সেসব অঞ্চলের বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। চৈতি সরবার, 71। দেশি ফল বেশি খাই, প্রবাসে বসে দেশের স্বাদ পাই, এই প্রতিপাদ্য নিয়ে লন্ডনে অনুষ্ঠিত হলো ফল মেলা। লন্ডনের বাংলা মিডিয়া আই অন টিভির আয়োজনে অনুষ্ঠিত ফল মেলায় বসেছিল বাংলাদেশিদের মিলন মেলা। মেলায় ছিল আম, কাঁঠাল সহ দেশীয় ফলের পসরা। আয়োজকরা জানিয়েছেন, দেশীয় ফলকে ব্রিটেনের নতুন প্রজন্মের সাথে পরিচয় করিয়ে দেয়াই এই আয়োজনের মূল লক্ষ্য। বিস্তারিত আরিফ মাহফুজের রিপোর্টে। ফলের মেলা মানেই রঙের বাহার, প্রকৃতির মনোমুগ্ধকর আয়োজন। আর এই ব্যতিক্রমী আয়োজন হয়ে উঠেছিল লন্ডনের মাঠে। স্থানীয় বাংলা মিডিয়া আই অন টিভির আয়োজনে বসেছিল ফলের মেলা। দেশীয় আম, কাঁঠাল আর নানা বাহারি ফলের পসরায় এনেছিল সৌন্দর্যের মুগ্ধতা। দেশীয় ফল কিনতে ফলের মেলায় দেখা গেছে প্রবাসীদের দীর্ঘ লাইন। দৈর্ঘ্যের বাঁধ ভেঙে গেলেও যেন ক্লান্তি নেই। তারপরেও কিনতে হবে ফল। প্রচুর মানুষ আইছেন দেশে ফল ফ্রুটটা এনজয় করবার লাগি। কাঁঠাল কেনার খুব ইচ্ছে ছিল, বাট ক্যারি করতে পারবো না দেখে কাঁঠাল নেওয়া হয়নি। বাংলাদেশের একটা আমেজ আছে মেলার মাঝে, বিশেষ করে আমরা আম কাঁঠাল এটা চাহিদা থাকে। বাজারের সাধারণ দামের চেয়েও মেলায় দাম কম থাকায় প্রফুল্ল ছিলেন ক্রেতারা। দোকানে যেটা বিক্রি করে এর থেকে অনেক সস্তা বিক্রি করতে প্রাইস ভালো আছে। তারা 3টা আম হলে কি 20 পাউন্ড। হ্যাঁ, দামটা রিজনেবল, অনেক ভালো লাগছে। আর প্রত্যেক বছরই ফ্রুট মেলাতে আমরা আসি। আয়োজক ও অতিথিরা বলছেন, এরকম ফলের মেলা শুধু বাণিজ্যিক অর্থে নয়, এর মাধ্যমে নিজ দেশের ফলকে বিশ্ববাসী তথা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেয়াই মূল উদ্দেশ্য। এটা জাস্ট কমিউনিটি একটা সার্ভিস দেওয়া, কমিউনিটির চাহিদা মানুষের চায়
এইটাই এটা দেশের ঐতিহ্য যে ফল সে সবগুলো এখানে উপস্থিত করা হয়েছে। আম, কাঁঠাল, জাম, লিচু, কলা সবই এখানে আছে। তো সেই এখানে আসার পরেও মনে হচ্ছে বাংলাদেশেই আছে। বর্তমান প্রজন্মের সামনে বাংলাদেশের কৃষ্টি, বাংলাদেশের কালচার, স্পেশালি আজকে বলবো আমাদের যে ফল আম, কাঁঠাল, লিচি, এটা আমাদের ফল, আমাদের ফলকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া। ফল মেলা শুধু পুষ্টি সচেতনতার বার্তা দেয়নি, বরং উদ্ভাবনী উদ্যোক্তাদেরও তুলে ধরেছে, যারা দেশীয় সম্পদকে বিশ্ববাজারে করছেন পরিচিত। আরিফ মাহফুজ, ৭১, লন্ডন। এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরো নতুন কিছু খবর এবং বিশ্লেষণ নিয়ে দুপুর ১:৩০টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেল। একাত্তরের সাথেই থাকুন।